ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, তেহরানে অভিযান শেষ, জানালেন রুবিও। যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন ইসরায়েল। বৈরুত সহ বিভিন্ন শহরে হামলায় নিহত 9। গাজা দখলের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন তেল আবিব দূরত্ব। পশ্চিমবঙ্গে অস্তিত্ব সংকটে মমতা তৃণমূল কংগ্রেস। বিদ্রোহ ঘোষণা 60 বিধায়কের। ভারতে রাজপথে নামছে ককরোচ জনতা পার্টি। 6 জুন দিল্লিতে বিক্ষোভের ডাক। এবং রাখাইনে জান্তা বাহিনী নৌঘাঁটি ঘিরে ফেলার দাবি আরাকান আর্মির। কাচিনে বিদ্রোহীদের দমনে সেনা পাঠাচ্ছে সরকার। প্রাণ ভয়ে ঘর ছাড়ছেন হাজারো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এমন দাবিকে উড়িয়ে দিয়েছে। উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরান উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। কুয়েতের এই ঘটনার পরপরই ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন চরম উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে ট্রাম্প বলেন, পর্দার আড়ালের আলোচনাগুলোতে খামেনি সরাসরি জড়িত এবং তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। People, and the first set is gone, the second set is gone, part of the third set is gone, and the people we're dealing with, we know they're the people that are leading the country, right? এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। সমঝোতা স্মারক সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং দুপক্ষই প্রস্তাবিত খসড়াগুলো খতিয়ে দেখছে। তবে যে কোনো বৈরী আচরণের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে উল্লেখ করে আরাকচি বলেন, বেসামরিক জাহাজে মার্কিন হামলা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে রুবিও বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলাগুলো ছিল পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং বাণিজ্যিক জাহাজ রক্ষার উদ্দেশ্যে পরিচালিত। তার অভিযোগ, ইরান সস্তা একমুখী ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক নৌপথের জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পরিস্থিতিতে মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। অবশেষে তেহরানে হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার নজিরবিহীন আয়োজন। 3 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক আর বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এই চিরবিদায়ের আনুষ্ঠানিকতা।
কেবল রাজধানীতেই প্রায় 2 কোটি মানুষের অভূতপূর্ব সমাগম আশা করছে প্রশাসন। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে এই মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিতে এখন ব্যস্ত ইরান। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। এবার আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে 3 দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে ইরান। তেহরানের ডেপুটি মেয়র জানিয়েছেন, কেবল রাজধানীতেই 1.5 থেকে 2 কোটি শোকগ্রস্ত মানুষের সমাগম হবে। 3 দিনব্যাপী এই বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে তেহরানের শোকযাত্রাটি অন্তত 24 ঘন্টা স্থায়ী হবে বলে জানানো হয়েছে। রাজধানীর গ্র্যান্ড মুসাল্লা অথবা ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে প্রথম পর্বের বিদায় শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে শেষ বিদায়ের জন্য মরদেহ পৌঁছাবে খামেনির জন্মস্থান মাশহাদ শহরে। নিজের শেষ ইচ্ছা এবং ঘনিষ্ঠদের পরামর্শ অনুযায়ী মাশহাদের ইমাম রেজা আলাইহিসসালামের মাজারে সমাহিত করা হবে এই মহান নেতাকে। মাশহাদের এই বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত সহ দক্ষিণ এশিয়ার লাখ লাখ ভক্ত অনুরাগী অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইরান সরকারের কর্মকর্তারা। তাদের বিশেষ নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে আইআরজিসি। প্রিয় নেতাকে হারানোর গভীর ক্ষত বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরের এক কঠিন সময় পার করছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইরানে আয়াতুল্লাহ খোমেনির 37তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত সর্বোচ্চ নেতার স্মরণে রাখা হয় একটি খালি চেয়ার, যা ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু। তেহরানে ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় অংশ নেন দেশটির বিচার বিভাগ, সামরিক বাহিনী ও সরকারের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন খোমেনির পরিবারের সদস্যরাও। আঞ্চলিক উত্তেজনা ও চলমান সংঘাতের প্রভাব এবারের আয়োজনেও স্পষ্ট ছিল। বিদেশি রাষ্ট্রদূতদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত এই কর্মসূচিতে তেহরান ও আশপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সকাল থেকে মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে, যা প্রধান হলঘর ছাড়িয়ে আশপাশের উন্মুক্ত স্থানগুলোতেও ছড়িয়ে পড়ে। জনসমক্ষে পাঠ করা হয় নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির বার্তা। আদিন হাসপাতালে 6 শিশুর মৃত্যু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছি সচিবালয়ে। স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। 3, তদন্ত কমিটির সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 4, উক্ত কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। 5, তদন্ত কমিটি উক্ত হাসপাতালের প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রমাণ পেয়েছে যে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলি পালনে সক্ষম ছিল না। যেমন: ক, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2A ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2A দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ, উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2A আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘ, উক্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রোগী, নবজাতক রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অতিরিক্ত সংখ্যক জনবলের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। উক্ত হাসপাতালটির ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। চ, তদন্ত কমিটি মনে করে
ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ। যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সার্বিক মন্তব্য। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। সেগুলি আমরা আইন দেখে আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো অতীতে আমরা দেখেছি কোনো হাসপাতালে কোনো মৃত্যু ঘটনা ঘটলে দেখা যায় যে রাতে থেকে আলামত নষ্ট করতে না পারে, সেই জন্য ওই হাসপাতালটার সিলগালা করা হয়। কিন্তু এখানে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, 6টা বাচ্চা মারা গেল, এদের সিলগালা করা হলো না, যার কারণে অনেক আলামত। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের চাইতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওইটা আমরা সিলগালা করে রেখেছি। পুরা হাসপাতালে 200-র উপরে রুগী আছে, পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। 1, 2 নম্বর, সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। এখানে যে আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। আমি চ্যানেলে আছি, আমার নাম মুস্তাফা মল্লিক। যে জায়গায় ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 2 কিলোমিটারের মধ্যে, এবং আপনি যে জায়গায় বসে আছেন প্রশাসনিক কেন্দ্র সচিবালয় থেকে 1 কিলোমিটারের মধ্যে। আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে পুখিয়া, বরগুনা, পটুয়াখালী এসব জায়গার অবস্থা তো বোঝাই যায়। এই রিপোর্ট পাওয়ার পরে আপনারা বেসরকারি হাসপাতালগুলো, এর মধ্যে আপনাদের অনেকগুলো মানে বিভিন্ন নির্দেশনার মধ্যেই আছে, নজরদারির মধ্যে আছে, কোনো নতুন করে নির্দেশনা দেবেন কি? আমাদের নির্দেশনা আপনারা জানেন, আগেও বলেছি, আমরা কন্টিনিউয়াসলি পরিদর্শনে আছি, বরং এই ঘটনার পরে উই আর মোর সিরিয়াস। আমরা আরও বেশিভাবে পরিদর্শনে রাখছি, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতেছি। আমরা এর মধ্যে গত 3টি দিন আমরা জুম মিটিং করেছি সিভিল সার্জন, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালক প্রত্যেকের সাথে, এবং এইসব ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছি। দিন দিন আমাদের নির্দেশনা এবং ব্যবস্থাপনা কঠোর থেকে কঠোরতর হবে স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের কাছে সেটা পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। মাননীয় মন্ত্রী, আমি বাংলাদেশে কাজ করি, আমার নাম মহিবুল্লাহ মহিব। তদন্ত প্রতিবেদনে সাধারণত আমরা দেখেছি যে তদন্তকারী কর্মকর্তা যারা থাকেন তারা একটা সুপারিশ করে, বেশ কিছু সুপারিশ নামা থাকে, কিন্তু আমরা এই প্রতিবেদনে কোনো ধরনের সুপারিশ দেখছি না। কি যারা দায়ী তাদেরকে আড়াল করার কোনো প্রচেষ্টা কিনা? আমার মনে হয় আপনি আমাদের প্রতিবেদনটাকে পুরোপুরি শুনেন নাই। এখানে একটা লাইন কিন্তু আছে যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা
ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কি প্রমাণিত হয়েছে? ওই মৃত্যুর জন্য প্রমাণিত হয়েছে। কাজে ওইটার সাথে এটাকে রিলেট করলে ইউ উইল গেট দ্য কনক্লুশন। আর ওই কনক্লুশনের ভিত্তিতে বিদ্যমান আইনে এবং বিধানে হাসপাতাল মঞ্জুরি আমরা যে আইনে বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আরেকটা লাইন বলি, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালে নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শনপূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন, যেটা আগে বললেন, ওইটার জন্য আমরা ব্যবস্থা করেছি। একটা বিষয় আপনি বলছেন বিদ্যমান আইন, আমরা যতটুকু আইন জানি যে এটি প্রমাণিত হলে 5 বছর জেল, যাবজ্জীবন জেল কিংবা রেজিস্ট্রেশন বাতিলের সুযোগ আছে আপনাদের। প্রথমটা একেবারেই সঠিক না। আমাদের আইনে যে প্রমাণিত হলে জেল দিতে পারবো, জেল দেওয়ার মালিক তো আমরা না, ইট ইজ দ্য কোর্ট। ওইটার জন্য ফৌজদারি একটা মামলা হয়েছে, মৃত্যুর ফৌজদারি একটা মামলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে যেটি প্রমাণিত হয়েছে তাতে তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত হচ্ছে এই হাসপাতালটি বন্ধ করে দেয়া। এর জন্য আইন নতুন করে দেখার কিছু নাই। আমি সরি আপনাকে বলতে, এই ভিত্তিতে আমরা, আপনারা অনেক সময় খুব তীক্ষ্ণতা বুদ্ধির পরিচয় দেন, অনেক সময় আপনাদের প্রশ্নের উত্তরে প্রশ্ন বললে কর্তৃপক্ষ হুঁশিয়ার হয়ে যায়। আমি ওটা বলতে চাই না, তবে হোয়াট ইউ হ্যাভ ডান ইজ দ্য কারেক্ট থিং। আপনি যে প্রশ্নটা করেছিলেন উত্তরটা আমি দিব না আপনাদের আমাদের সবার স্বার্থে। মাননীয় মন্ত্রী, আমার নাম রাশেদ, আমি নিয়মিত কাজ করি। আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি এখানে বলছেন যে হত্যা, এই যে মৃত্যু ঘটেছে সেটা প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের মাধ্যমে। আপনি একসাথে 6 জন শিশু মারা গেছে, এটা কি শুধু প্রফেশনাল নেগলিজেন্স হিসেবে দেখছেন নাকি এটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখছেন? ক্রিমিনাল অফেন্স হিসেবে একটা মামলা হয়েছে, কিন্তু ময়নাতদন্ত ছাড়া এই ক্রিমিনাল অফেন্সের জাস্টিফিকেশন আপনি কিভাবে যাবেন? ময়নাতদন্ত না হলে বিবাদীরা একটা বেনিফিট পায়, কিন্তু এই ক্ষেত্রে এই নবজাতক শিশুদের মা যে আবেগঘন মুহূর্ত ছিল, সেই মুহূর্তে বহু চেষ্টা করে তাদের ময়নাতদন্তে নেওয়া যায় নাই, সিনিয়ে নিয়ে গেছে, তারা দিবে না। বহু চেষ্টা করেছে সিআইডি, পুলিশ, তারা দেয় নাই। তবে এইটা যে ধরনের সেন্সিটিভ কেস, এটা একটা গোপন কেস না, রাতের অন্ধকারের মারা না, মৃত্যু না, রাতের অন্ধকারে ফাঁসি না, ইট ইজ হাইলি প্রুভেন। কাজে মাননীয় সম্মানিত আদালত অবশ্যই এটাকে কোনো বেনিফিট আসামিদেরকে দিবেন না ওই মামলায়, আমার দৃঢ় বিশ্বাস। আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এই হাসপাতালের পারমিশন ছিল কিনা, ডিজিএসএস এর কোনো অনুমোদন ছিল কিনা নাকি অবৈধভাবে তার পরিচয় ছিল? না, পারমিশন ছিল। এরকম হাসপাতাল কিভাবে পারমিশন পায়? এইরকম হাসপাতাল পায় না। হাসপাতাল পারমিশনের সময় ঠিকই ছিল। আমাদের কাছে রাজুকের একটা প্রতিবেদন আছে, তারা পরবর্তীতে এগুলো অনেক চেঞ্জ করেছে, যেটা রাজুক আরেকটা প্রতিবেদন দিয়েছে, ওইটা রাজুক আরেকটা ব্যবস্থা গ্রহণ করবে আমার বিশ্বাস। মৃত্যু হয়েছে বলে সামনে এসেছে ঢাকা শহর থেকে শুরু করে এরকম অনেকগুলো হাসপাতাল, যেগুলো তথাকথিত অনেক ভালো মানের হাসপাতাল আমরা বলে থাকি। এখন আপনারা কি সেই জায়গাগুলোতে বিষয়টা ক্লিয়ার করবেন কিনা? আমরা প্রত্যেকটা হাসপাতাল এটাকে সামনে রেখে আমরা পরিদর্শন করব এবং এই ধরনের ঘটনা পেলে আমরা ওগুলি সংশোধন করার চেষ্টা করব, না হলে বন্ধ করে দেবো। একটা কোশ্চেন লাস্ট, সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিদর্শক রয়েছে যাদের নিয়মিত এইসব হাসপাতালগুলো তদারকি করার কথা। এই তদারকিতে যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যে এত বড় একটা মানে হাসপাতাল, কিন্তু সেখানে বেকারি থেকে শুরু করে যেখানে নানান ধরনের অব্যবস্থাপনা, এগুলিকে যারা পেট্রোনাইজ করেছে, এখানে নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরের অনেক কর্মকর্তা। দেখুন, এখানে শুধু আমরা দায়ী না, শুধু আমরা জড়িত না। যেমন বেকারির কথা বলেছেন, বেকারির পারমিশন দিয়েছে বিএসটিআই, পারমিশন দিয়েছে পরিবেশ। হ্যাঁ, এখানে অনেকগুলি জিনিস জড়িত আছে। আসলে আমরা তো ততটুকু ডেভেলপড এখনো হই নাই, এটা আপনাদের স্বীকার করতে হবে। জি, এটা যদি আপনাকে বলে থাকে, আপনি পাল্টা প্রশ্ন করা উচিত ছিল, তারা কোথায় করার জন্য কারখানাটা আপনাদের কাছে পারমিশন চেয়েছিল, ওনারা দেখেই পারমিশনটা দিয়েছেন। একটা অ্যাড্রেস তো দেওয়া হয় না, বেকারি আমাদের কাছে তো এটা আসতে হয় না, আমরা তো জানি না, এটা তো আমাদের কাছে আসে না, এটা তো পরিবেশ এবং বিএসটি এর কাছে যায়। জি, জি, সেই ক্ষেত্রে আপনাদের আসলে ব্যবস্থাটা এমন হবে কিনা যে পরবর্তীতে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের অব্যবস্থাপনার সাহস না পায়, না করে? আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে কঠিনভাবে এটা নিয়ে অগ্রসর হচ্ছে, যে তড়িৎ গতিতে যাচ্ছে, আপনাদেরও সহযোগিতা আছে।
আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে আমরা যেই কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি, যেইভাবে প্রত্যেকটা হাসপাতাল পরিদর্শনের জন্য আমরা চিন্তা ভাবনা করে মানে স্থির করেছি, আমাদের সচিব সাহেব, ডিজি সাহেব, আমি, প্রতিমন্ত্রী, আমরা সবাই যেভাবে আমাদের পরিদর্শন কার্যক্রম সাজাচ্ছি আর যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের সাহস আর কেউ পাবে না। এরকম বদ্ধ ঘরে শিশু বা মানুষ রাখার সাহস আর কেউ পাবে বলে আমি বিশ্বাস করি না। লোক দেখানো ডেফিনিশনটা আমি জানি না, আমার আইনে যতটুকু হার্ড আছে ততটুকু যাব আমি। আর এবার মাফ করে দেওয়া যায় না। আজকে যে প্রসঙ্গ এটাতেই থাকেন, বলেন বলেন। আমরা জানি আপনারা হাসপাতালে শৃঙ্খলা করার জন্য অনেক কাজ করছেন। আমরা গতকালকে একটা ঘটনা দেখছি সোনাদি হাসপাতালে, এখানে যে দায়িত্বরত পরিচালক আছে তাকে রুম থেকে কি এটার মধ্যে থাকেন না, এইটাতে এটা তো যেহেতু হাসপাতালের কনসার্ন না, এটা আজকের ব্যাপার না, এটা দেখতে থাকে না আমি বলি না না, এটা পরিচালককে রুম থেকে বের করে দেওয়া হবে। দেখেন হলের হোস্টেলে মারামারি হয়, আমরা হলে থেকে যে মারামারি বাইরে বাইরে হয়, গ্রামে বাইরে বাইরে হয় করে না। আমি ওইটা আমারটা শেষ করি, ইয়া হয়। এখন ওইখানে কি ঘটনা ঘটেছে, কি কারণে কি হয়েছে আমরা কিন্তু এখনো জানি না, বা আমাদের কাছে কেউ তদন্ত চায় নাই, বা তারা কেউ কমপ্লেনও করে না। কাজে এই ব্যাপারে আমি জানি না, এটার ব্যাপারে একটু আমার প্রশ্ন। এবারে প্রতি বছর রিনিউয়াল হয় আপনাদের লাইসেন্স, এবং সেটা ইন্সপেকশন করেই লাইসেন্সটা রিনিউ হওয়ার কথা। তো আপনার একটা বেকারি হয়ে গেছে, সেটা তো রাতারাতি হয়নি। আপনার যে কাঁচের স্ট্রাকচার তৈরি হয়েছে হসপিটালগুলোতে, সেটাও নিশ্চয়ই রাতারাতি তৈরি হয়নি। আপনারা বলছেন ছোট ছোট রুম করেছে, তাহলে যারা ইন্সপেকশন করার কথা, যে দপ্তর বা যারা করার কথা, তাদের কি আপনারা কোনোভাবে দোষারোপ করবেন কিনা? দেখুন, আপনাকে একটা সত্য ঘটনা বলি। সত্য বলতে আমি কার্পণ্য করি না। 9 তলার উপরে বেকারি যারা পরিদর্শন করতে যায়, তারা একটু নিটনেস দেখে, যেটা বাস্তবতা, এটাকে মেনে সাংবাদিক মানে রিপোর্ট করে, যায় নিটনেস দেখে, রুগীর সেবা হচ্ছে দেখে, কোনো কমপ্লেন পাওয়া যায় না দেখে, হাসপাতালের লাইসেন্স রিনিউ করে দেয়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। 9 তলায় যে বেকারি করছে, আমি এটা ওইখানে আমার একটা আত্মীয় থাকে, এটা আমাদের কোনো অফিসের জানার কথা না, বিকজ এটা বিয়ন্ড দ্য সিন, বিয়ন্ড সাইট, আউট অফ সাইট। আমার আত্মীয় বলেছে ওখানে একটা বেকারি আছে, দেন আমি আমার ডিজিকে নিয়ে বলছি চলেন যাই দেখি বেকারি আছে কিনা। তখন আমরা 8 তলায় গিয়ে খোঁজ পেলাম বেকারি এবং দাহ্য পদার্থে ভর্তি। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে বৈরুত, তেল আবিব। ওয়াশিংটনে দুপক্ষের বৈঠকের পর বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এর ঠিক আগেই লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান সাফ জানিয়েছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 3,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ 15 বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের 60 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দিয়েছেন মমতা। এমন পরিস্থিতিতে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে দলটির 80 জন বিধায়কের মধ্যে 60 জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে 60 জনের স্বাক্ষর সহ চিঠি জমা দেন। বিকেল 4:30টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব
বিদ্রোহী বিধায়ক। আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এদিকে তৃণমূলের এমন নজিরবিহীন ভাঙন পরিস্থিতির মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ইস্তফা দিয়েছেন। চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখার কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কী অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এবার নামছে রাজপথে। সংবাদ সম্মেলন করে 6 জুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। একই দিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরবেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 5 জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কয়েকদিনের মধ্যেই লাখো তরুণের সমর্থন পাওয়া ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবার ভার্চুয়াল জগৎ থেকে বাস্তবে রাজনৈতিক ময়দানে পা রাখছে। স্থানীয় সময় বুধবার দিল্লিতে প্রথম সংবাদ সম্মেলনে সংগঠনটির 3 মুখপাত্র উপস্থিত থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি তুলে ধরেন। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে 6 জুন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছাবেন। সেদিন রাজধানীর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সিজেপি। 5 জুনের মধ্যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে সাম্প্রতিক বিতর্ককে সামনে আনে সংগঠনটি। ভারতের NEET পরীক্ষা ও CBSE ফলাফল নিয়ে সৃষ্ট বিতর্কের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন মুখপাত্ররা। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য থেকে ককরোচ নামটির উৎপত্তি। বেকার তরুণদের নিয়ে করা সে মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সে ক্ষোভকে পুঁজি করেই গড়ে ওঠা সিজিপি এখন 2 কোটিরও বেশি অনুসারী নিয়ে দেশের অন্যতম আলোচিত অনলাইন যুব আন্দোলনে পরিণত হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ আরও জোরদার করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। রাখাইন রাজ্যে জান্তার পশ্চিমাঞ্চলীয় নৌঘাঁটি চারপাশ থেকে ঘেরাও করে ফেলার দাবি করেছে আরাকান আর্মি। রাখাইনের সিতওয়ে এলাকায় জান্তা সেনাদের সঙ্গে আরাকান আর্মির তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে বড় ধরনের অভিযানের অংশ হিসেবে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই জান্তা বাহিনীর 200 সামরিক যানের বিশাল বহর কাচিন রাজ্যে পৌঁছেছে। দুরাজ্যের এই তীব্র সংঘাতের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। চিলি থেকে আর্জেন্টিনা সরকারি নীতি, পরিবেশগত উদ্বেগ, অর্থনৈতিক সংকট এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ নামে। চিলিতে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। আর্জেন্টিনায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। প্রশান্ত মহাসাগরে মাদক পাচার বিরোধী অভিযানে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন। বুধবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড বা সাউথকমের দাবি, নৌযানটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে এ ধরনের একাধিক অভিযান পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনী। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের বিহার রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICU থেকে আগুনের সূত্রপাত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে হওয়া শর্ট সার্কিট থেকেই আগুনের সৃষ্টি। দমকল বাহিনীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকর্মীরা জানান, ICUতে থাকা রোগীদের দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, তেহরানে অভিযান শেষ জানালেন রুবিও। যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত লেবানন, ইসরায়েল। বৈরুত সহ বিভিন্ন শহরে হামলায় নিহত 9। গাজা দখলের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন তেল আবিব দূরত্ব। এবং পশ্চিমবঙ্গে অস্তিত্ব সংকটে মমতা তৃণমূল কংগ্রেস, বিদ্রোহ ঘোষণা 60 বিধায়কের। ভারতের রাজপথে নামছে ককরোচ জনতা পার্টি। 6 জুন দিল্লিতে বিক্ষোভের ডাক। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।